শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দীর্ঘশ্বাস ছাড়ল। ওর চোখ ছলছল করছে। ফালাক রুহানির হাত চেপে ধরে বলল, শক্ত হও রুহানি, ওনাকে ওনার পাপের শাস্তি পেতে হবে। আমি সব তদন্ত করার জন্য মামলা করব, আমার সর্বোচ্চ চেষ্টা করব, যদি তুমি অনুমতি দাও। রুহানি মুখ তুলে ফালাকের দিকে চেয়ে বলল, যদি ভালো রেজাল্ট না আসে তাহলে শুধু শুধু এসব ঝামেলায় জড়ানোর কি প্রয়োজন? ফালাক রুহানিকে আশ্বস্ত করে বলল, চেষ্টা তো করে দেখতে পারি, আমার উপর ভরসা রাখো, আমি সর্বাত্মক চেষ্টা করব। আমি জানি তোমার আত্মসম্মান অনেক বেশি, তাই যত টাকা খরচ হবে আমি সবটুকু রাখবো, তুমি পরে আমাকে ফেরত দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমাকে কি করতে হবে? সেসব সময় হলেই জানাবো, এখন তুমি আহিলের ব্যাপারটা দেখো। রুহানি কেন জানি আশার আলো দেখতে পাচ্ছে। ওর মামাকে শাস্তি দেওয়ার একটা সুযোগ পেয়েছে। রুহানি ফোন নিয়ে ঘাটাঘাটি করছে নিজের বিছানার শীর্ষে। আহিলকে ফোন করে দেখা করার কথা বলতে হবে, কিন্তু ফোন করতে পারছে না, কেন যেন উসখুস করছে। তখনই রুহান ওকে ডাকতে এলো। আপু, আহিল ভাই এসেছে, তোর সাথে নাকি কি দরকার? আহিলের কথা শুনে রুহানি লাফিয়ে উঠে বসে, তারপর এক প্রকার দৌড়ে রুম থেকে বের হয়। আহিল ড্রয়িং রুমে বসে আছে, ওকে বিষণ্ণ লাগছে খুব। রুহানিকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোমার সাথে একটু জরুরি কথা ছিল, আমার সাথে একটু ছাদে যাবে প্লিজ? এত রাতে ছাদে কি কাজ? এইসব প্রশ্ন মনে এলো। রুহানি যাওয়ার জন্য রাজি হয়ে গেল। রুহানি ছাদের রেলিং ঘেঁষে দাঁড়াতে আহিল ওর বরাবর দাঁড়ালো, তারপর বলল, আমি যে এত বছর তোমার জন্য অপেক্ষা করেছি, তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, কাউকে আমার জীবনে আসতে দেইনি, তার প্রতিদান কে দেবে? রুহানি বিস্ময় নিয়ে বলল, রুহানি প্রতিদান? কিসের প্রতিদান? আমি কিছু বুঝতে পারছি না। আমি তোমার আর তোমার প্রেমিকের কথা বলছি। এজন্যই তুমি বারবার আমাকে বিয়ে করবে না বলেছ, কিন্তু আমি বুঝতে পারিনি তোমার প্রেমিক আছে বলেই যখন বাবা বিয়ে ভেঙে দেয় তুমি প্রতিক্রিয়া দেখাওনি। এজন্যই তুমি আমার সাথে যোগাযোগ করতে চাইতে না। এখন আমার কাছে সব ক্লিয়ার, তুমি আমাকে এত বছর ধোঁকার মধ্যে রেখেছো, কিন্তু কেন? মাথা ভনভন করছে। ফালাকের ব্যাপারটা যে জেনে গেছে সেটা বুঝতে পারছে, এতেই সুবিধাই হলো, কিন্তু ওর নামে যে অভিযোগ এনেছে তা তো ভুল। আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলতে চাইছেন আমি আপনার সাথে কমিটমেন্টে থাকার পরেও অন্যজনের সাথে রিলেশনে গিয়েছি? যদি আপনি এটাই মেন করে থাকেন তবে আপনি আমার নামে মিথ্যা অভিযোগ এনেছেন। আপনার বাবা বিয়ে ভেঙে দেওয়ার সাথে সাথে আমার আর আমার পরিবারের জন্য সব দিনেই সেদিনই শেষ হয়ে গেছে। তারপর ফালাক আসে আমার জীবনে, কিন্তু আমার জীবনে এতটাই ঝড় বয়ে গিয়েছে সে সাহস করে করতে পারিনি, বুঝেও বুঝতে চাইনি, নিজের অনুভূতিকে এড়িয়ে গিয়েছি, কিন্তু একটা সময় আর পারি নাই। তাই আপনাকে বলেছি আমি বিয়ে করব না। ফালাকের কথা না বলার কারণ হচ্ছে তখন ফালাক আর আমার সম্পর্ক ছন্নছাড়া ছিল, রাগ অভিমান চলছিল, আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুজনেই অনিশ্চয়তার মধ্যে ছিলাম, তাই সময় চেয়েছি। গতকাল সব ঠিক হওয়ার পরে আপনাকে জানানোর সিদ্ধান্ত নেই। এই যে দেখুন, ফোনটা আমার হাতে, আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। আপনার সাথে যখন দেখা হয়েই গেল তখন বলছি আমি আর ফালাক একে অপরকে ভালোবাসি। আপনার জানার অধিকার আছে তাই জানালাম। আপনার সাথে আমার বিয়ে ঠিক হলেও সেই অনুভূতি আপনার প্রতি আমার তৈরি হয়নি যা ফালাকের জন্য হয়েছে। রুহানি এক নাগারে কথাগুলো বলে জোরে শ্বাস নিল। আহিল স্তব্ধ হয়ে আছে, ওর দৃষ্টি মেঝের দিকে। আহিলের ভেতর ঝড় বইছে, কি করবে বুঝতে পারছে না। রুহানিকে ছোট্ট করে বলল, জানানোর জন্য ধন্যবাদ, আমি আজ আসছি। আহিল এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। রুহানি বাড়ির ভেতরে যাওয়ার পর ওর মা বারবার জিজ্ঞেস করছে, আহিল কি বলল? কোন সমস্যা? মা কিছু হয়নি, এমনি এসেছিল কথা বলতে। কিন্তু ওকে দেখে তো তা মনে হচ্ছিল না। কিছু হয়েছে? বল না। মা আমার কথা বিশ্বাস না হলে তুমি ফোন করে জিজ্ঞেস করো। মানে বিরক্তি নিয়ে ফোন ঘাটতে ঘাটতে রুমে যাচ্ছে। রুহানির মা একা একা বলছে, যাক, কিছু না হলেই ভালো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম কি না কি হয়েছে।
আল্লাহ বাঁচিয়েছে। রুহানি মায়ের বিড়বিড় করা কথা শুনে থমকে দাঁড়িয়ে গেল। তারপর মায়ের দিকে ঘুরে মায়ের আশ্বস্ত মুখটা দেখে বলল, কেন মা, ভয় কেন পেয়েছিলে? আহিল হাতছাড়া হয়ে গেল কিনা, তোমার মেয়ের কপাল পুড়লো কিনা এসব ভাবছিলে? মেয়ের কথা ভাবার সময় আছে তোমাদের? রুহানির মা ওর কথা শুনে হতবাক। সকালের আলো ফুটেছে, স্নিগ্ধ মিষ্টি রোদ জানালা ভেদ করে রুহানির বিছানায় পড়েছে। পুরো ঘরে আলো আভা জানান দিচ্ছে সকাল হয়েছে, কিন্তু রুহানির বিছানা ছাড়তে ইচ্ছে করছে না। চোখে এখনো ঘুম লেগে আছে। অনেক রাত পর্যন্ত ফালাকের সাথে কথা বলেছে। রুহানি গুটি গুটি পায়ে রুহানি গুটিসুটি হয়ে শুয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই দরজায় তুমতুম শব্দ। মনে হচ্ছে বাইরে যুদ্ধ লেগে গেছে, আর যুদ্ধের সেই বোমা বারুদ ওর দরজায় পড়েছে। রুহানির মা বারবার রুহানিকে ডেকে যাচ্ছে। রুহানি আর না পেরে উঠে বসে পড়ল। ওহ মা, থামো এবার, উঠে পড়েছি। দরজার কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। রুহানি হাই তুলে চোখ বন্ধ করে বিছানায় চুপটি করে বসে আছে। ইচ্ছে করছে বিছানায় শুয়েই পড়তে। রুহানি চোখ খুলে আড়মোড়া ভেঙে ঘড়ির দিকে তাকালো। 8:30 বেজেছে। দ্রুত বিছানা থেকে নেমে ফ্রেশ হতে গেল। ইনস্টিটিউটে পা রাখতেই ওর ফোন বেজে উঠল। রুহানি ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনে তাকালো। ফোনের স্ক্রিনে আহিলের নামটা জ্বলজ্বল করছে। আহিল কি বলতে ফোন করেছে সেটাই ভাবতে ভাবতে কেটে গেল। রুহানি নিজেই কল ব্যাক করে নিল। আহিল অপর পাশ থেকে ফোন রিসিভ করে দীর্ঘ শ্বাস ছেড়ে পড়ল। ভেবেছিলাম ইচ্ছে করেই ধরছো না। রাতে অনেকবার ফোন করেছি, ব্যস্ত পেয়েছি। নিশ্চয়ই ফালাকের সাথে ব্যস্ত ছিলে। রুহানি ছোট্ট করে বলল। হুম। আহিল কিছুক্ষণ চুপ করে রইল। রুহানি কানে ফোন নিয়ে অফিস রুম দিকে যাচ্ছে। রোহানি, আমি ফালাকের সম্পর্কে জানতে চাই। যদি ফালাক সব দিক দিয়ে তোমার জন্য পারফেক্ট হয়, তবে আমি তোমার বাবা মার সাথে কথা বলবো, ফালাকের ফ্যামিলির সাথেও কথা বলবো। আমার কোনো আপত্তি থাকবে না। যতই হোক, আমার একটা দায়িত্ব আছে তোমার প্রতি, সেটা এড়িয়ে যেতে চাই না। রুহানি ফালাকের পরিচয় দিল। ওর সম্পর্কে সবকিছু বলার পর বলল, আমি আপনাকে ফালাকের পরিচয় দিলাম অন্য কারণে। ভালোবেসেছি, কোনো ক্রাইম করিনি, লুকানোর কিছু নেই। তাই আমি জানি ফালাক আমার জন্য পারফেক্ট, আর হোপফুলি আপনারও সেটাই মনে হবে। আহিল মৃদু হাসলো। মৃদু হেসে বলল, ফালাকের কাছেও নিশ্চয়ই কিছু লোকাওনি। না, ওর কাছে আমার লুকানোর মতো কিছু নেই। আপনার ব্যাপারে ও সব জানে। আমার পরিবার, আমার জব, আমি কি করি সব জানে। সব জেনেই আমাকে ভালোবেসে আমার পাশে আছে। এমনকি এটাও জানে আমি 2বার টাকার জন্য হোটেলে নাচ করেছি, যেটা আমার পরিবারও জানে না। আহিল রুহানির কথা শুনে চমকে গেল। রুহানির ব্যাপারে সব জানলো, এটা জানে না যে রুহানি হোটেলে নাচ করেছে টাকার জন্য। আহিল তখনকার মতো কথা শেষ করলো। রুহানি ব্রেক টাইমে ফালাককে ফোন করলো। ফালাক অফিসের গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে অ্যাটেন্ড করায় রুহানির সাথে কথা বলতে পারেনি। ফালাক মিটিং শেষ করে নিজের কেবিনে রিল্যাক্স মুডে বসল। ডেস্কের উপর থেকে ফোন হাতে নিয়ে লক খুলে দেখতে পেল রুহানি অনেকবার ফোন করেছে। ফালাক দ্রুত রুহানিকে কল করল। রুহানি তখন কাজ করছিল। টেবিলের উপরে ফোনটা বেজেই চলেছে। রুহানি রিসিভ করে ফিসফিস করে বলল, কাজ করছি। তুমি কি আজ ফ্ল্যাটে থাকবে? কথা ছিল। আজকে তো আমাকে বাসায় যেতে হবে, তবে কিছু সময়ের জন্য থাকতে পারি। 5টা নাগাদ আমি ফ্ল্যাটে থাকবো, তুমি এসো। আচ্ছা, আমি 5টার পরে তোমার ফ্ল্যাটে যাব। এখন রাখছি। রুহানি ফোন কেটে দিয়ে নিজের কাজে মন দিল। ফালাক ল্যাপটপ খুলে বসলো। রুহানির সাথে আবার কি হলো সেটাই মাথায় ঘুরছে। ফালাক ফ্রেশ হয়ে কিচেনে কফি বানাতে গেলে আর তখনই কলিং বেল বেজে উঠল। রুহানি ক্লান্ত অবসন্ন দেহ দরজার সামনে দাঁড়িয়ে আছে। যে গরম পড়েছে, এইটুকু রাস্তা আসতে গিয়ে ঘেমে নিয়ে উঠেছে। রুমাল দিয়ে মুখের ঘাম মুছে নিল। দরজা খুলে গেল। ফালাক সাদা টি শার্ট আর ট্রাউজার পরে দাঁড়িয়ে আছে। রুহানি কোনো কথা না বলে সরাসরি ভিতরে ঢুকে ডাইনিং টেবিলের দিকে গেল। ফালাক ওর পেছনে যাচ্ছে। রুহানি জগ থেকে 1 গ্লাস পানি ঢেলে ঠকঠক করে খেয়ে পিপাসা মিটিয়ে নিল। তারপর জোরে জোরে শ্বাস নিয়ে ফালাকে উদ্দেশ্য করে বলল, পিপাসা পেয়েছিল খুব, বাহিরে কি যে গরম। ফালাক টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে রুহানির কপালে ঘাম মুছে দিয়ে বলল, হাত মুখ ধুয়ে নাও, ভালো লাগবে। রুহানি ব্যাগ রেখে ডাইনিং স্পেসের সাথে লাগোয়া ওয়াশরুমে হাত মুখ ধুতে চলে গেল। রুহানির এখন একটু রিল্যাক্স লাগছে। ফালাক বরফের
টুকরো গ্লাসে দিচ্ছে, লেবু চিপকে রস পানিতে দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া দিচ্ছে। রুহানির ধীরে ধীরে ফালাকের দিকে এগিয়ে গেল। ফালাক রুহানিকে দেখে মুচকি হেসে বলল। শরবত খাও, ভালো লাগবে। রুহানির পিপাসা তখনও মিটেনি, তাই গ্লাস নিয়ে এক ঢোক খেয়ে ফালাকের দিকে চেয়ে বলল। বাহ, তুমি দেখছি খুব কাজের, ভালো বানিয়েছো। ফালাক ভাব দেখিয়ে বলল। অবশ্যই, সবাইকে কি তোমার অকাজের মনে করো? রুহানি ফালাকের কথা শুনে ভ্রু কুচকে বলল। কি বললে তুমি? পাঁচ খেয়ে নাক ফাটাতে চাও? ফালাক ভয়পর ভঙ্গিতে বলল। একদম না, তারপর দেখা যাবে ভাঙা নাকের জন্য বউ পাবো না। তখনই ফালাকের নাকে পোড়া পোড়া গন্ধ এলো। ফালাক নাক দিয়ে বারবার শুকে রুহানির দিকে চেয়ে বলল। গন্ধ পাচ্ছ কোনো? রুহানি নিঃশ্বাস টেনে বলল। হ্যাঁ, কিচেন থেকে আসছে। কিছু কি পুড়ছে? ফালাক ও মাই গড আল্লাহ বলে কিচেনে দৌড়ে গেল। রুহানি গেল। ফালাক কফির জন্য পানি বসিয়েছিল, পানি শুকিয়ে পাত্র পুড়ে গেছে। ফালাক তাড়াতাড়ি চুলা বন্ধ করে দিল। রুহানি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এই তোমার ফার্স্ট ক্লাস কাজের নমুনা? কি মশাই, এতক্ষণ তো বেশ বড়াই করছিলেন। এসব তোমার জন্য হয়েছে, দরদ দেখিয়ে শরবত খাওয়াতে গিয়ে এই অবস্থা। রুহানি ফালাকের কলার চেপে ধরে বলল। আমার জন্য দরদ দেখাবে না তো কার জন্য দেখাবে? ফালাক রুহানি নাকের ডগা চেপে ধরে বলল। বেডরুমে যে আছে তার জন্য। রুহানি ফালাকের কলার ছেড়ে বেডরুমের দিকে গেল। রুহানির মনে হচ্ছে বেডরুম সিক্রেট কিছু আছে, নয়তো সেদিন যেতে দিল না কেন। ফালাক মিটমিট করে হাসতে হাসতে রুহানির পেছন পেছন গেল। ফালাকের রুমে গিয়ে রুহানির চোখ ছানা পড়া, চোখ বড় বড় করে চেয়ে আছে। কথা বলতে ভুলে গেছে। পুরো রুম জুড়ে যেন রুহানির বসবাস। প্রতিটি দেয়ালে ওর ছবি দিয়ে ভর্তি। বিছানায় মাথার কাছে দেয়ালে রুহানির বাঁধানো বড় একটা পেইন্ট। রুহানির বিস্ময় যেন কাটছে না। রুহানি ফালাকের দিকে তাকালো। ফালাক রুহানির বিস্মিত চোখ স্পষ্ট দেখতে পেল। সেই চোখে পানি টলমল করছে। এসব তুমি কবে করলে? ফালাক মাথা চুলকে বলল। বহুকাল আগে। রুহানি কথা বলছে না, আবারও বড় পেইন্টের দিকে তাকালো। নিজেকে অপসরী কিংবা কোনো রাজ্যের রানী লাগছে, একদম ইমোশনাল হয়ে পড়েছে। ফালাক রুহানির কাছে গিয়ে ওর হাত ধরে বলল। তুমি দেখছি ইমোশনাল হয়ে পড়ছো, সামান্য পিকচারই তো। রুহানি কোনো কথা বলছে না। ফালাক পরিস্থিতি অন্যদিকে নেওয়ার জন্য বলল। তুমি কিছু বলতে চেয়েছিলে, গুরুত্বপূর্ণ কিছু। রুহানি ফালাকের বিছানায় বসলো। ফালাক ওর পাশে বসলো, পূর্ণ দৃষ্টি রুহানির দিকে। রুহানি ফালাককে সব খুলে বলল। আহিল আমাকে হয়তো ফলো করতো, ও নিজেই সব জেনেছে। রাতের বেলা হুট করে বাসায় চলে আসে, তারপর আমি সব স্বীকার করে নেই আর সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। তারপর আজকে সকালে ফোন করে তোমার সম্পর্কে জিজ্ঞেস করলো, আমি সব বলে দিয়েছি। কিন্তু ও হুট করে তোমার পরিচয় ঠিকানা কেন চাইলো বুঝতে পারছি না, আর ওর বিহেভিয়ারও অদ্ভুত লাগছে আমার। ফালাক ওর কথা শুনে চিন্তিত হয়ে পড়ল। তারপর রুহানিকে শান্ত করার জন্য বলল। সেসব দেখা যাবে, তোমাকে আগামীকাল আমার সাথে যেতে হবে, কেস ফাইল হবে। আচ্ছা, এখন আমাকে বাসায় যেতে হবে, আগামীকাল ভার্সিটিতে দেখা হবে। আমি যাওয়ার সময় তোমাকে পৌঁছে দেবো, আমি রেডি হয়ে নেই। ফালাক রুহানিকে ওর বাড়ি থেকে একটু দূরে নামিয়ে দিল। ফালাক রুহানি থেকে কিছুটা দূরত্ব রেখে পেছন পেছন হাঁটছে। রুহানির কেন জানি অনেক ভালো লাগছে, কেউ ওর কেয়ার করছে। রুহানি গেট দিয়ে ভেতরে ঢোকার পর ফালাক দাঁড়িয়ে গেল। রুহানি বাড়িতে ঢুকে ফালাককে মেসেজ করে জানিয়ে দিল চলে এসেছে। ফোন থেকে চোখ সরাতেই মায়ের মুখোমুখি পড়ল। ওর মা ক্ষুব্ধ দৃষ্টিতে চেয়ে আছে। রুহানি দাঁড়িয়ে গেল। ও রুহানির মা শক্ত কণ্ঠে বলল। রাত 8টা বাজে, এত দেরি হলো কেন? কোথায় গিয়েছিলি? রুহানি আমতা আমতা করে বলল। একটু কাজ ছিল। কি কাজ শুনি? ওই ছেলেটার সাথে ঘুরে বেড়ানো? রুহানির মায়ের কথা শুনে চমকে গেল। ওর মা কি করে জানলো? কয়েক সেকেন্ডের মাথায় বিড়বিড় করে বলল। আহিল। রুহানির মা ওর জবাব না পেয়ে আবারও জিজ্ঞেস করলো। যা শুনছি তা কি সঠিক? তোর অন্য জায়গায় পছন্দ আছে? রুহানি আর ভয় না পেয়ে শক্ত কণ্ঠে বলল। কেন থাকতে পারে না? থাকাটা কি অন্যায়? রুহানির মা চেঁচিয়ে বলল। হ্যাঁ, অন্যায়, অবশ্যই অন্যায়। আহিলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, কিছুদিন পরে ওর বাবা মা আসবে, আর এখন মেয়ে বলছে তার অন্য জায়গায় পছন্দ আছে। কি করে তুই এমন একটা কাজ করলি? আহিলের বাবা মার সামনে কোন মুখে দাঁড়াবো? আর আহিল, ওর কি দোষ? ওর কাছে আমাদের এভাবে ছোট করলি?
আমাদের দুর্দিনে এগিয়ে এসেছে, তার প্রতিদান এভাবে দিবি? রুহানির মায়ের চিৎকার চেঁচামেচি শুনে ওর বাবা হুইল চেয়ারে করে ঘর থেকে বেরিয়ে এলো। রুহানও পড়া ছেড়ে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। রুহানি ভীষণ রেগে গেছে। আহিল আহিল আহিল, তোমাদের মেইন প্রায়োরিটি এখন আহিল। আমার কোনো দাম নেই? আমি কি তোমার পেটে মেয়ে নই? আর দুর্দিন, কোন দুর্দিনের কথা বলছো মা? আহিল দুর্দিন নয়, সুদিনে এসে আমার সুখ শান্তি নষ্ট করতে এসেছে। কোথায় ছিলে সেদিন তোমার আর বাবার প্রিয় আহিল? যেদিন আমি কাঠফাটা রোদে ঝড় ঝঞ্ঝা সহ্য করে রাস্তায় রাস্তায় ঘুরেছি কিছু টাকার জন্য, কোথায় ছিল সেদিন? যেদিন আমি নিজের সম্মান বাজারে তুলেছি, বাবার অসুস্থতার জন্য ওষুধ কেনার টাকা জোগাড় করার জন্য হোটেলে গিয়ে নাচ করেছি। আমি রুহানি 5,000 টাকার জন্য ভরা মজলিসে নাচ করেছি। সেই খবর তোমাদের আছে? কাদের জন্য আমি এত কিছু করেছি বলতে পারো মা? রুহানি কাঁদতে কাঁদতে বসে পড়ল, কান্না থামিয়ে বলল, আজ আমার সেই বাবা মা আমাকে ভুলে গেছে। আমি ছোট থেকে আরামে আয়েসে বড় হয়েছি। কষ্ট অভাব কখনো আমাকে ছুঁতে দেখেনি। কিছু চাওয়ার আগেই পেয়েছি। সেই আমি কিছু টাকার জন্য কি না করেছি। নিজের পরিবারের খুশির জন্য নিজের খুশি বিসর্জন দিয়েছি, কাজ করেছি। হ্যাঁ, তোমাদেরও এ নিয়ে দুঃখ আছে, আফসোস করেছো, কিন্তু মানসিক আর শারীরিক যন্ত্রণা দুটোই আমাকে ভুগতে হয়েছে। কত নির্ঘুম রাত কাটিয়েছি, মরে গিয়ে মুক্তি পেতে চেয়েছি কতবার, কিন্তু তোমাদের কথা ভেবেছি, সব সময় তোমাদের কথা ভেবেছি। তোমরা সেসব দিনের কথা ভুলে গেলেও আমি ভুলতে পারবো না। আমার মন মস্তিষ্ক সেটা হতে দেবে না। আমি চাইলেই সেসব দুর্বিষহ দিনের কথা ভুলতে পারবো না। যখন আমার মানসিক সাপোর্ট প্রয়োজন ছিল, সবচেয়ে বেশি আহিলকে প্রয়োজন ছিল, তখন আহিল কোথায় ছিল? ভুলে গেলে সেদিনের কথা, যেদিন বাবা আহিলের বাবাকে ফোন করেছিল সাহায্যের জন্য, আর উনি বিয়ে ভেঙে দিল? তোমরা ভুলে যেতে পারো, আমি পারি না, আর না কখনো ভুলতে পারবো। যাই হোক, এসব বলে লাভ নেই। আমার কষ্টের কথা কেউ বুঝবে না, আমার খুশির কথা আমার বাবা মার ভাবার সময় নেই। আমি তোমাদের জন্য অনেক কিছু করেছি, কিন্তু তোমাদের খুশির জন্য আমি আহিলকে বিয়ে করতে পারবো না। আর হ্যাঁ, আমি আহিলকে ধোকা দেইনি। হয়তো এটা আহিল তোমাদের বলেনি। আহিলের বাবা বিয়ে ভাঙার পরেই আমি ফালাককে ভালোবেসেছি, তাই ধোকা দেওয়া কিংবা তোমাদের ছোট হওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু তোমরা যদি তাই মনে করো, আমার কিছু করার নেই। রুহানি সোজা নিজের ঘরে চলে গেল। ওর বাবা মা দুজনে নির্বাক, একে অপরের দিকে চেয়ে আছে। রুহান তখনও দরজায় দাঁড়িয়ে। নীরবতা ভেঙে রুহান বাবা মার কাছে এসে পড়ল, নিজেদের সুবিধার জন্য আপুকে বিয়ে করার জন্য জোর করা হলে সেটা অন্যায় হবে। রুহান আবার নিজের রুমে চলে গেল। ফালাক বাড়িতে ঢুকতে ওর মা গম্ভীর মুখে এগিয়ে এসে পড়ল, এত দেরি হলো কেন? তুমি অফিস থেকে 4:30টায় বেরিয়েছো আর বাড়িতে এসেছো 9টায়। ফালাক বাহানা খুঁজছে, তখনই ওর মা বলল, আমি কি তোমার কোনো খবর রাখি না? তুমি আমার একমাত্র ছেলে ফালাক। তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক আশা আছে। তোমাকে যেভাবে বড় করেছি, আর তুমি হোটেল নাচনেওয়ালি একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করছো, হেই তোমার চয়েস? সি! ফালাক মায়ের কথা শুনে হতবাক। ওর মা রুহানির কথা বলছে, কিন্তু এইসব তিনি কি করে জানলেন? কে বলেছে? মা তোমাকে এসব কে বলেছে? কে বলেছে সেটা কোনো ফ্যাক্ট না। চোখ কান খোলা রাখলে সব জানা যায়, দেখা যায়। আমি সব মেনে নেব, কিন্তু হোটেলে নাচ করা মেয়ে আমার বাড়ির বউ হবে না। মা, রুহানি খুব ভালো মেয়ে, ভালো ফ্যামিলির মেয়ে। ওদের পরিবারের সাথে একটা দুর্ঘটনা। ফালাকের মা ওকে থামিয়ে দিয়ে বলল, আমি সব জানি, সব খোঁজ আমি করেছি, কিন্তু আমার শেষ কথা, হোটেলে নাচ করা মেয়ে আমার বাড়ির বউ হবে না। তুমি ওকে ভুলে যাও। আমি তোমার জন্য মেয়ে দেখছি, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বিয়ে দিয়ে দেব। ফালাক এতক্ষণ ঠান্ডা মাথায় কথা বললেও শক্ত কণ্ঠে বলল, কারো চরিত্র একটা ঘটনার দ্বারা বিচার করা যায় না। কেউ শখ করে হোটেলে নাচতে যায় না। আমি রুহানিকে ভালোবাসি, নিজেকে ভুলে যাব, কিন্তু ওকে ভুলতে পারবো না। বিয়ে করলে ওকেই করব। তোমার কথা রাখতে পারছি না মা, সরি। রুহানি বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি বিসর্জন দিচ্ছে। আজ অনেক কিছু বলে ফেলেছে, আর সহ্য করতে পারছে না। ফালাক ফোন করেই যাচ্ছে। রুহানি চোখের পানি মুছে কল রিসিভ করলো। কল রিসিভ করতে ফালাক হন্তদন্ত হয়ে পড়ল। আহিল কি করেছে জানো?
তোমার সন্দেহই ঠিক ছিল। ও আমার বাড়ির ঠিকানা এই জন্যই নিয়েছিল। ও আমার বাড়িতে বলেছে হোটেলে নাচনেওয়ালির সাথে আমি প্রেম করি। আমার বাড়িতে ভয়ানক অবস্থা। মা তো আমার উপর রেগে আছে। রুহানি ওর থামানো কান্না যেন আহার থামিয়ে রাখতে পারল না, রাগে ফেটে যাচ্ছে। রাগ কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ও আমার বাড়িতেও ঝামেলা পাকিয়ে দিয়েছে। মা আমাকে অনেক বকাবকি করেছে। ফালাকের প্রচন্ড রাগ হচ্ছে। আহিলকে হাতের কাছে পেলে কি করতে ও জানা নেই। রাগে গজগজ করছে, দাঁতের দাঁত চেপে আছে, কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে। ওকে পেলে আমি মার্ডার করে দিব। তারপর ফোন কেটে দিল। রুহানি বিছানায় ফোন রেখে মায়ের ঘরে গেল। ওর বাবা আর মা নিজেদের মধ্যে কথা বলছে। রুহানিকে দেখে থমকে গেল। রুহানির চোখ মুখ লাল হয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে, ফুসফুস করছে। রুহানির মা দাঁড়িয়ে গিয়ে বলল, রুহানি কি হয়েছে রুহানি, এমন করছিস কেন? দাঁতে দাঁত চেপে বলল, আহির কি চাইছে? আমি যেন সভ্য সমাজে না বাস করতে পারি, সবাই যেন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। কি করেছে ও? তোমাদের অতি প্রিয় আহিল মানুষের কাছে বলে বেড়াচ্ছে আমি হোটেলে নাচ করা মেয়ে। ফালাকের মায়ের কাছে আমার নামে খারাপ কথা বলেছে। এরপরেও আহিল তোমাদের কাছে সেরা। ওকে আমি... রুহানির শ্বাস উঠে যাচ্ছে, কথা বলতে পারছে না। ওর মা দ্রুত ওকে ধরে বসিয়ে পানি দিল। ওর মাথায় পিঠে হাত বোলাচ্ছে যাতে ও শান্ত হয়ে যায়। রুহানি পানি খেয়ে নিজেকে শান্ত করে খেতে দিল। রুহানির শুকনো পাতাগুলো পদতলে পিষে আনমনে হাঁটছে। হঠাৎ করে ওর কানে মর্ম শব্দ ঝড় তুলেছে। রুহানি ঝড়ে পড়া শুকনো পাতার দিকে তাকালো। নিজেকেও ওর আজকাল তাই মনে হয়। স্বচ্ছ পানির দিকে চেয়ে সিঁড়িতে বসে পড়ল। কিছুক্ষণ পর ফালাক হন্তদন্ত হয়ে ওর সামনে এসে দাঁড়ালো। ফালাককে দেখে ওর ধ্যান ভাঙল। তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে কখন থেকে খুঁজছি, ফোন করছি, রিসিভও করছো না। রুহানি তখনও কিছুটা আনমনেই কিছু ভাবছে। ও আসলে খেয়াল করিনি। ফালাক রুহানিকে ভালো করে দেখলো। মুখটা শুষ্ক, চুলগুলো এলোমেলো, চোখগুলো কেমন ভাবনায় ডুবে আছে। কোথাও বলছে কেমন করে, মনে হচ্ছে নিজের মধ্যে নেই। ফালাক রুহানির পাশে বসে ওর হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলল, এমন এলোমেলো বেখেয়ালি লাগছে কেন? তোমাকে এমন চুপচাপ মন মরা ভালো লাগে না? তুমি হাসবে, তোমার চোখ হাসবে, চারপাশ প্রাণবন্ত উৎসব মুখর মনে হবে, কিন্তু তা নয়। তুমি সব টেনশন নিজের মধ্যে নিয়ে রেখেছো। আমি আছি তো। রুহানি অসহায় ফেস করে বলল, তুমি আছো জানি, কিন্তু ব্যাপারটা এখন তোমার আমার আহিল তিনটা পরিবারের সাথে জড়িয়ে গেছে। তোমার বাবা মা কিছুতেই আমাদের সম্পর্ক মেনে নিবে না, আর এদিকে আহিলও আমার পেছন ছাড়বে না। মহা ঝামেলায় পড়ে গেছি। ফালাক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রোহানি দেখো, আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমাকে নিয়েই তাদের যত স্বপ্ন। মা তোমাকে চেনে না, জানে না, তাই তোমার সম্পর্কে অন্যরকম ধারণা পোষণ করেছে। আমি তোমার মাকে দোষ দিচ্ছি না, তার এমন ভাবাটাই স্বাভাবিক। আমাকে যদি কেউ এসে কারোর সম্পর্কে এমন কিছু বলে, আমি তোমার মায়ের মতো সেম মনোভাব পোষণ করতাম। ফালাক স্নিগ্ধ দৃষ্টিতে রুহানির দিকে চেয়ে বলল, আমি মায়ের সাথে কথা বলবো, মাকে বোঝাবো। তিনি যদি বুঝে যান তবে ঠিক আছে, আর যদি না বুঝে তাহলে... রুহানি ফালাকের দিকে কৌতূহল নিয়ে তাকালো। ফালাকের তাহলে শব্দটা শুনে ওর বুকটা ধুপ করে উঠল। ফালাক কি ওর মায়ের জন্য ওকে ছেড়ে দিবে? রুহানি ভয়ার্থ কণ্ঠে বলল। তাহলে কি ফালাক? ফালাক বলল, তাহলে আমরা বিয়ে করে ফেলবো। একবার বিয়ে করে ফেললে মা বাবা মেনে নিতে বাধ্য। কিছুদিন হয়তো রাগ করে থাকবে, তারপর মেনে নেবে। একমাত্র ছেলেকে কতদিন দূরে সরিয়ে রাখবে? দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। ফালাক পাগল হয়ে গেছো? ইউ মিন আমরা নিজেরা একা বিয়ে করব? মানে যাকে বলে পালিয়ে? এমন কি হয় না? অহরহ হচ্ছে। ফ্যামিলি রাজি না থাকলে নিজেরা বিয়ে করে নেয়, তারপর ফ্যামিলি মেনে নেয়। কিন্তু ফালাক রুহানিকে থামিয়ে দিয়ে বলল, পরেরটা পরে ভাবা যাবে। তুমি সকালে কিছু খাওনি তাই না? চলো ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নেই। রুহানি ফালাকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আমার খিদে নেই। আমি জানি তোমার খিদা পেয়েছে। কিছুক্ষণ পরে তোমার আর মাথা কাজ করবে না, আমার হাত কামড়াতে শুরু করবে। রুহানি ফালাকের কথা শুনে ফালাককে মারতে শুরু করলো। সেটা দেখে ফালাক বলল, দেখেছো তোমার মাথা কাজ করছে না? রুহানি নাক ফুলিয়ে বলল,
ফালাক ভালো হচ্ছে না। তাহলে চলো, আমারও ক্ষুধা পেয়েছে। নাস্তা না করে কারোর সাথে দেখা না করে চলে এসেছি। রুহানি ফালাকের হাত ধরে উঠে দাঁড়ালো। ফালাক খাবার অর্ডার করে রুহানির দিকে আর চোখে তাকালো। তারপর নিজের ফোন বের করতে করতে বলল, আহিলকে কোথায় পাওয়া যাবে? রুহানি ফালাকের কথা শুনে চমকে গেল। তারপর ফালাকের দিকে চেয়ে ওর মনোভাব বোঝার চেষ্টা করে বলল। কেন? ফালাক আলতো হেসে বলল, ওর সাথে হিসাব মেটাতে হবে না? রুহানির আহিলের নামটা শুনে সবকিছু আবার নতুন করে মাথায় ঘুরছে। তাতে দাঁত চেপে বলল, ওর জন্য আমিও যথেষ্ট। ও যে বহুরূপী গিরগিটি জানাই ছিল না। আমারই ভুল। ওকে আমার এত কিছু বলাই উচিত হয়নি। ওকে তো এর জবাব দিতেই হবে। আই হোপ বাবা আর মাও ওর বিপক্ষে কথা বলবে। ওকে, তুমি তোমার কায়দায় জবাব নিও, তবে আমি ওকে ছাড়ছি না। আর হ্যাঁ, তোমার কাছে ওর কোনো পিকচার আছে? আমি তো ওকে আজও পর্যন্ত দেখিনি, সামনে এলেও চিনব না। রুহানি ফোন ঘেটে আহিলের একটা পিকচার খুঁজে পেতে সক্ষম হলো। ফোনটা ফালাকের দিকে ঘুরিয়ে পড়ল। এই যে আহিল। ফালাক ফোনটা নিজের হাতে নিয়ে ভালো করে দেখছে। আহিল সব দিক দিয়ে ওর চেয়েও সুন্দর। দেখেই মনে হচ্ছে ড্যাশিং আর স্ট্রং পার্সোনালিটির মানুষ। যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। ফালাক রুহানের দিকে ছুঁয়ে বলল, তোমার ফোনে ওর পিক কি করছে? রুহানি ওর প্রশ্নে যেন ভরকে গেল। নিজেই দেখতে চাইলো আর এখন বলছে ওর পিকচার কি করছে। রুহানি কি উত্তর দিবে ফালাকের প্রশ্নে? ফালাক বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। ফালাক অনেক আগের এই একটা পিকচারই আছে। অনেক সময় লাগে না, তাই আর কি। এখন যেমন তোমাকে দেখাতে পারলাম, না থাকলে কি করে দেখাতাম? প্রশ্নটা পাল্টে বলল। আমার কয়টা পিকচার আছে তোমার ফোনে? ফালাক পাল্টা প্রশ্ন করল। রুহানি চুপ করে গেল, কারণ ফালাকের কোনো পিকচারই ওর ফোনে নেই। প্রায় রোজই দেখা হয়, সোশ্যাল সাইটে ওর পিকচার দেখে, কিন্তু কখনো সেভ করে রাখেনি। ফালাক রুহানির চুপ করে থাকায় উত্তর পেয়ে গেছে। আহিলের পিকচার ডিলিট করে রাগে ফুসফুস করতে করতে ফিট করে বলল, বয়ফ্রেন্ডের পিকচার নাই, অন্য ছেলের পিকচার ফোনে রেখে দিছো? আরে তুমি এত রিয়াক্ট করছো কেন? এখন থেকে গ্যালারি ভর্তি তোমার পিকচার রেখে দিব। ভাল লাগে না, উদাই রাগ দেখাচ্ছে। আমার ক্ষুধা পেয়েছে, খাবার দাও। রুহানি এখন নিজেই রেগে গেছে। ফালাক তাই নিজেকে সংযত করে নিল। রুহানি ক্লাস শেষে আহিলের অফিসে যাচ্ছে। অফিসে গিয়ে আহিলকে পায়নি, তাই আহিলকে ফোন করলো। ফোন করে জানতে পারলো ও ওদের বাড়িতে যাচ্ছে। রুহানির প্রচণ্ড রাগ হচ্ছে, ইচ্ছে করছে যদি উড়ে চলে যেতে পারতো। আহিল বাড়িতে গিয়ে ওর অনুপস্থিতিতে কি বুঝাবে ওর বাবা আর মাকে। আহিল ওদের বাড়িতে ঢুকলে রুহানির বাবা মা ভালোভাবে ওকে গ্রহণ করেনি। প্রতিবার ওকে দরজার বাইরে দেখলে হাসি মুখে ভেতরে আসতে বলে, কিন্তু আজ মলিন মুখেই দাঁড়িয়ে আছে। আহিল কিছু বুঝতে না পেরে বলল, কিছু হয়েছে আন্টি? রুহানির মা উত্তরে বলল। ভেতরে এসো। আহিল ভেতরে যাওয়ার পর রুহানির মা সব কিছু বলার পর প্রশ্ন করল, আহিল কেন করেছো এমন? তোমার কাছে এমন কিছু সত্যি আশা করিনি। আমাদের সম্মান তোমার হাতে তুলে দিতে চেয়েছি, আর তুমি তার সম্মানটা কোথায় রাখলে? আন্টি, সব কিছুর পেছনে একটা কারণ থাকে, আমাকে এক্সপ্লেইন করতে দিন। পেছন থেকে রুহানি বলল, এক্সপ্লেইন তো আপনাকে করতেই হবে, তো করুন, আমিও শুনছি। সবার দৃষ্টি রুহানির দিকে। মনে হচ্ছে দৌড়ে এসেছে, কেমন হাঁপাচ্ছে, কপাল আর নাক ঘামার্ত। আহিল তাতে ত্বক চেপে বলল, রোহানি, ফালাক আর ফালাকের ফ্যামিলি তোমার জন্য পারফেক্ট না। আমি তোমাকে কথা দিয়েছিলাম, আর সে অনুযায়ী আমি ওর ফ্যামিলির সাথে কথা বলতে গিয়েছিলাম। কথা বলতে গিয়েছিলেন না, আমার বদনাম করতে গিয়েছিলেন। যাতে ফালাকের সাথে আমার সম্পর্ক না থাকে তার ব্যবস্থা করতে গিয়েছিলেন। আহিল ধমকে বলল, সেটা যা বোঝো না তা নিয়ে কথা বলো না। আবেগে বেশি বেড়াচ্ছ তুমি, তাই বাস্তবতা সম্পর্কে কোনো জ্ঞান নেই তোমার। তুমি নিজের হাতে দুর্ভোগ টেনে আনতে চলেছ। রুহান ওর বাবাকে নিয়ে এসেছে, ওর বাবা পুরো ব্যাপারটা শুনেছে। আহিল রুহানির বাবাকে উদ্দেশ্য করেই বলল, আঙ্কেল, রোহানির এই সত্যটা প্রকাশ করার জন্য আমি দুঃখিত। আমি ফালাকের ব্যাপারটা জানার পরে ওর সম্পর্কে খোঁজ খবর নিয়ে ওদের বাড়িতে গিয়েছিলাম, কথা বলে ওদের মনোভাব বোঝার জন্য। আমি কিছুই গোপন করিনি। গোপন না করার একটাই কারণ, একদিন সবার সামনে সত্যিটা আসবে,
সেদিন তাদের কী মনোভাব হবে। ওর মায়ের অনেক দেমাক। ফালাক তার একমাত্র ছেলে। তার ছেলের জন্য তিনি নিজেদের স্টেটাস অনুযায়ী বউ আনবে। তিনি বলেছেন তার কিসের অভাব। ধন সম্পদ, নাম, খ্যাতি, যশ, প্রভাব, প্রতিপত্তি, সামাজিক মর্যাদা, কোনো কিছুরই অভাব নেই। তার কথাও ঠিক আছে। তিনি তার স্টেটাস অনুযায়ী আত্মীয়ত করতে চাইবেন। ফালাক একমাত্র ছেলে তার। আমার মতো আরও একজন ভাই নেই। আমার বাবা মায়ের সব আশা আমাকে ঘিরে নয়, বরং আমাদের দুই ভাইকে ঘিরে। আর আমরা দুই পরিবার একে অপরের পরিচিত, তাই সবাই সবাইকে খুব কাছে থেকে চিনি জানি, যেটা ফালাকের পরিবার জানে না। ফালাকের পরিবার যেখানে তোমাকে মেনে নেবে না, সেখানে তুমি কি করে সুখী হবে? রোজ লড়াই করবে রোহানি। ফালাক আমার সাথে থাকলে আমি সব করতে পারবো। আহিল তাচ্ছিল হেসে বলা। ফালাক কতদিন থাকবে তোমার সাথে? প্রথম 2-4 দিন, তারপরও নিজেই বিরক্ত হয়ে যাবে। তুমি 2 দিনের জন্য বিয়ে করছো না, সারা জীবন তোমাকে থাকতে হবে, এটা মাথায় রেখো। ফালাক তোমাকে ভালোবাসে না, এটা ওর মোহ। বাবা মায়ের আদরের একমাত্র ছেলে, ওর অল্প বয়স। তোমাকে ভার্সিটিতে কাছে থেকে দেখেছে, তোমার অ্যাটিটিউড, রূপ দেখে মুগ্ধ হয়েছে, তাই সব কিছু মেনে নিয়েই তোমাকে চাইছে। কিন্তু যখন ওর মোহ কেটে যাবে তখন তোমার কি হবে রোহানি? তোমার নাচ করার কথা শুনে ওর মা তোমার সম্পর্কে বাজে একটা ধারণা পোষণ করে নিল। আর আমার পরিবারকে যখন এই ব্যাপারটা বলেছি, তারা হতাশ হয়েছে, কিন্তু তোমার চরিত্র নিয়ে বিন্দু মাত্র সন্দেহ করেনি। তোমাদের আর্থিক অবস্থার জন্য প্রথমে অমত করলেও এখন তারা মেনে নিয়েছে। ভবিষ্যতে কোনো সমস্যা হবে না, কারণ আমি নিজে থেকে এসেছি তোমার কাছে, তোমাদের কাছে। তফাৎ দেখো, আর কোনটা ভালোবাসা সেটা বোঝার চেষ্টা করো। আবেগে বেসে গিয়ে জীবনটা বাসিয়ে দিও না, মাথাটা কাজে লাগাও, একটু ভাবো, উত্তর পেয়ে যাবে। রুহানির বাবা আর মায়ের দিকে তাকালো। তারা আহিলের কথায় গলে যাচ্ছে। বাবা, ফালাক খুব ভালো ছেলে। ও বলেছে ওর মায়ের সাথে কথা বলবে, পরিবারকে রাজি করাবে। ফালাক আমাকে ভালোবাসে। আহিল রুহানির কথা শেষ হতেই বলল, আসলে কি জানো রোহানি, তোমার খারাপ সময়ে আমি তোমার পাশে ছিলাম না, তাই আমার প্রতি তোমার একটা খুব কাজ করে। নয়তো বরাবরই আমাকে বিয়ে করার জন্য তুমি রাজি ছিলে। তুমি কষ্ট পেয়েছো, আর ওই সময় ফালাক হাত বাড়িয়ে দিয়েছে, সাপোর্ট দিয়েছে, তাই ওকে তোমার আপন মনে হচ্ছে। কিন্তু এই মনোভাব সব সময় থাকবে না। আমি তোমার বাগদন্দা, আমি তোমাকে এমন সিচুয়েশনে পড়তে দিতে পারি না। ওদের সাথে জড়ালে তোমাকে অনেক ভোগান্তি পোহাতে হবে। ফালাকের ফ্যামিলি রাজি থাকলে আমি আপত্তি করতাম না, ইনফ্যাক্ট এখনও করবো না। তুমি বলো ওর বাবাকে এসে তোমাদের ব্যাপারে কথা বলতে। যদি তারা এসে তোমাকে মেনে নেয়, তবে আমি কথা দিচ্ছি সরে যাব তোমার জীবন থেকে। আহিল দাঁড়িয়ে গেল। তারপর রুহানির বাবা মার উদ্দেশ্যে বলল, আগুনে জাপ দিচ্ছে ও। আমি শুধু এতটুকুই বুঝতে পারছি, কিন্তু কিছু করতে পারছি না, বোঝানো ছাড়া, ওয়ার্ন করা ছাড়া। আর যখন ও এইসব দুর্ভোগের সাথে জড়িয়ে যাবে, তখন আমার এতটুকু করারও থাকবে না, কারণ সেটা হবে অনধিকার চর্চা, মূল্যহীন। তখন আহিলকে ওর আশেপাশেও পাবে না। সিদ্ধান্ত আপনাদের, আমি আসছি। রুহানি আর কিছুই করার থাকলো না। আহিল যে পুরো প্রস্তুতি নিয়ে এসেছে বুঝে গেছে, আর এও বুঝে গেছে ওর বাবা মার ব্রেন ওয়াশ করে ফেলেছে। রুহানি দাঁড়িয়ে রাগে গজগজ করছে। রুহানির বাবা আর মা ওকে কিছুই বলল না। সারা রাত নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হলো যে রুহানিকে একটা সুযোগ দিবে, তবে শুধু একটা সুযোগ। যদি ফেল হয় তবে ওকে আর ওর জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিবে না। আহিল আর আহিলের পরিবার ওদের পূর্ব পরিচিত, একে অপরকে খুব ভালো করে চেনে, কিন্তু ফালাকের পরিবার ওদের জন্য সম্পূর্ণ নতুন। ওদের চাল চলন, আচার আচরণ, পছন্দ অপছন্দ কিছুই জানে না। আহিলের সাথে বিয়ে হলে রুহানি ভালো থাকবে। আহিল সব জেনেও রুহানিকে বিয়ে করতে চাইছে। এতেই প্রমাণ হয় আহিল রুহানিকে কতটা ভালোবাসে আর রুহানির জন্য ভবিষ্যতে কি কি করতে পারবে। আহিল ম্যাচিওর ছেলে। বিয়ের পর রুহানি নিজের মতো আহিলের সাথে আমেরিকায় থাকবে, কোনো ঝামেলা নেই। তবে তারা রুহানিকে একটা সুযোগ দিতে চায়, ফালাকের সাথে কথা বলবে। রুহানি বসে বসে নখ কামড়াচ্ছে, কপালে চিন্তার রেখা পড়েছে, মনে হচ্ছে মাথাটা ধরেছে। রুহানি দুহাতে চুলগুলো হালকা টেনে টেনে মাথাটাকে আরাম দিচ্ছে। সামনেই চায়ের কাপ ভর্তি দুধ, চা অনাদরে পড়ে আছে। রুহানির নজর গেল কাপের দিকে। চুল থেকে হাত সরিয়ে চায়ের কাপে হাতে নিয়ে অতি আগ্রহের সহিত চুমুক দিল। মুহূর্তেই ওর চেহারার রং পাল্টে গেল, ঠান্ডা চা বিদঘুটে লাগছে। রুহান না গেলে ওয়াশরুমে গিয়ে ফেলে দিল। বারান্দায় এসে দাঁড়ালো, প্রচণ্ড টেনশন হচ্ছে। ওর মা ফালাকের সাথে দেখা করতে গিয়েছে। রুহানি যেতে চাইলে নেয়নি।
এখন বসে বসে টেনশন করা ছাড়া উপায় নেই। ফালাক রুহানির মায়ের আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে পড়ল। রুহানির মা ওকে থামিয়ে বলল, ব্যস্ত হও না, আমি তোমার সাথে দুটো কথা বলতে চাই। ফালাক চেয়ার টেনে বসে বলল। জি বলুন। ফালাক ভেতরে ভেতরে নার্ভাস ফিল করছে, তবুও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করছে। রুহানির মা ভনিতা না করেই বলল, রুহানিকে তুমি ভালোবাসো? ফালাক থমকে গেল। এই প্রশ্ন করতে এসেছে এখানে? ফালাক উত্তর দেওয়ার জন্য ঠোঁট ফাঁক করতে উনি বলেন, রুহানি বলেছে তুমি ওকে ভালোবাসো। ও যেহেতু বলেছে ধরেই নিলাম ভালোবাসো। আমাদের বর্তমান পরিস্থিতিও তুমি জানো। এমন পরিস্থিতিতে নতুন কোনো বিপদ কিংবা সন্তানের ক্ষতি মেনে নেওয়ার মতো মানসিক শক্তি আমাদের নেই। সব হারিয়ে রুহানি আর রুহানকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছি, তাই ওদের কোনোরূপ ক্ষতি মেনে নিতে পারবো না। রুহানি আর রুহানি এখন আমাদের সব। রুহানি ছোট থেকেই একটু রাগী জেদি টাইপ মেয়ে, যা বলে তাই করে, যেটা চায় সেটা পেয়েই ছাড়ে। বাবার আদর আহ্লাদে বড় হয়েছে তো তাই এখন পরিস্থিতির কারণে নরম হলেও অনেক কিছুই আগের মতো আছে। ওর কথা ভেবেই এখানে আসা। তুমি এটাও জানো যে 2 বছর আগে রুহানির সম্মতিতেই আহিলের সাথে পারিবারিকভাবেই বিয়ে ঠিক করেছি। আহিল তখন আমেরিকা থাকতো। 2 পরিবারের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ করেই সব এলোমেলো হয়ে পড়লো। আমাদের এই অবস্থা, পাশাপাশি ওর বিয়ে ভেঙে যাওয়া। মেয়েটা একদম ভেঙে পড়ে, আমাদের কথা ভেবে নিজেকে শক্ত রেখে ঘুরে দাঁড়ায়। তারপর তুমি এলে ওর জীবনে। তোমার প্রতি দুর্বল হতে হতেই আহিল চলে এলো, কিন্তু রুহানি আহিলের ফিরে আসা ভালোভাবে মেনে নিতে পারেনি। আহিলের প্রতি ওর একটা রাগ ক্ষোভ কাজ করতো। প্রথমে আমাদের করেছিল, যাই হোক বাদ দিই সেসব কথা। আমরা আহিলের সাথে বিয়ের কথা আগাচ্ছিলাম, মাঝখানে রুহানি বাদ দিল, তোমার কথা বললো। রুহানির কথা ভেবে সেটাও মেনে নিয়েছিলাম, কিন্তু তোমার ফ্যামিলি, তারা তো মানবে না। যে ফ্যামিলি আমার মেয়েকে চায় না, সেখানে জোর করার উপায় নেই। ফালাক মাথা নিচু করে চুপচাপ কথাগুলো শুনছে। ওনার কথার মাঝে কোনো বাধা সৃষ্টি করেনি। এখন মেন কথায় আসি, তুমি কি রুহানিকে বিয়ে করতে চাও? ফালাক নম্র স্বরে বলল, জি আন্টি, অবশ্যই চাই। আমি সত্যি রুহানির সাথে, রুহানির পাশে থাকতে চাইছি। আমি আমার বাবা মায়ের সাথে কথা বলবো। আমার বিশ্বাস তার আপত্তি করতো না যদি না আহিল রুহানির কিছু সিক্রেট ওপেন করতো, কিন্তু এখন ব্যাপারটা জটিল হয়ে গেছে। হ্যাঁ, হয়তো জটিল হয়েছে, কিন্তু রুহানি তোমার প্রতি দিন দিন আরো সিরিয়াস হয়ে যাচ্ছে। পরে দেখা গেল পরিস্থিতি, পরিবারের চাপে তুমিও ওকে ছেড়ে চলে গেলে। এটা কিন্তু ও মেনে নিতে পারবে না। আমার মেয়েটা মরে যাবে। তাই বলছি, যদি ওকে বিয়ে করা সম্ভব না হয় তবে সম্পর্ক আর এগিয়েও না। আর যদি বিয়ে করার হয় তবে তোমার মা বাবাকে বিয়ের কথা বলতে আমাদের বাড়িতে পাঠাও। তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, এর বেশি সময় আমি নিতে পারবো না, কারণ আমি কিছুতেই রুহানির জীবনটা ধ্বংস হতে দেখতে পারবো না। এমনিতে আমার মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে। ফালাক থোয়া হয়ে আছে। 1 সপ্তাহে পারবে তো বাবা মাকে মানাতে? যদি না পারে তাহলে? ফালাকের মুখ শুকিয়ে গেল। ফালাক শুকনো মুখে বলল, আমি চেষ্টা করব, কিন্তু আন্টি একটা কথা, আমি সত্যি রুহানিকে ভালোবাসি। ওকে বিয়ে করতে চাই, সত্যি চাই। রুহানি মা কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না, শুধু বলল, হয়তো চাও, কিন্তু তোমার বাবা মায়েরও একটা চাওয়ার ব্যাপার আছে, সেটাও তোমাকে দেখতে হবে। আমারও আমার মেয়ের কাছে কিছু চাওয়া পাওয়া আছে। ফালাক খুব গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। ফালাক অনবরত চেষ্টা করছে ওর মাকে বোঝানোর। ওর বিশ্বাস মা মেনে নিবে, মা মেনে নিলেই বাবা মেনে নিবে। কিন্তু এখন ওর সাথে মায়েরই মনোমালিন্য শুরু হয়ে গেছে। তাই ফালাক রাগ করে কয়েকদিন যাবৎ বাড়ি যাচ্ছে না। ওর বাবা এসে জোর করে বাড়িতে নিয়ে গেছে। সেখানে ওর মায়ের সাথে আবারও নতুন করে তর্কাতর্কি চলতে থাকে। রাতের বেলা ওর বাবা ওকে ডেকে নিয়ে বলল, কেন এমন করছিস? কেন পরিবারের সাথে সম্পর্কগুলো অদ্ভুত করছিস? কিছুদিন যাবৎ কি অশান্তি চলছে এই বাড়িতে? এইভাবে চলতে পারে না। কি দরকার এমন একটা সিচুয়েশনে নিজেকে ফেলার? ফালাক, সব ভুলে যা, মেয়েটাকে ভুলে যা। আমরা তোর জন্য অন্য একটা মেয়ে দেখছি, তাকে বিয়ে করে সুখে থাক। দয়া করে আর কথা বাড়াস না, বাড়িতে অশান্তি করিস না, আর ভালো লাগছে না। ফালাক দীর্ঘশ্বাস ছেড়ে আলতো হেসে বলল, অন্য মেয়েকে বিয়ে করলে যদি আমি ভালো থাকতাম, তাহলে কেন এতদিন ধরে তোমাদের সাথে লড়াই করে যাচ্ছি? আমার ভালো থাকাটা রুহানির উপর নির্ভরশীল। ফালাকের বাবা দাঁড়িয়ে গেল, তারপরে বাজখাই গলায় বলল,
তুই থাক তোর জেদ নিয়ে, দুনিয়াতে আর মেয়ে নেই, তোকে ওই মেয়ের পেছনেই পড়তে হলো। একা একা বিড়বিড় করে রুহানির সম্বন্ধে 2-4টি মন্দ কথা বলতে বলতে চলে গেলেন। রুহানি মুখ গোমরা করে বসে আছে। ফালাক শুকনো মুখে ওর পাশে এসে বসল। ফালাকের শুকনো মুখ দেখে রুহানি উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে বলল, কি হয়েছে? খারাপ কিছু হয়েছে?